26শে মার্চ আজ আমাদের স্বাধীনতার দিন। পাকিস্তানিদের গণহত্যা শুরু 25শে মার্চ কাল রাত থেকে, আর সশস্ত্র প্রতিরোধও শুরু হয় সেইক্ষণ থেকেই। যদিও 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর থেকেই বাঙালির প্রতিরোধের প্রস্তুতি শুরু হয়। 26শে মার্চ থেকে শুরু হয় মূল যুদ্ধ। এর ধারাবাহিকতায় 9 মাসের যুদ্ধে আসে বিজয়। স্বাধীনতার 48 বছর পর দেশ কতদূর এগোলো, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ কতটা বাস্তবায়িত হয়েছে, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মর্যাদাই বা আমরা কতটা সমুন্নত রাখতে পেরেছি, এসব নিয়ে আজকের আলোচনার বিষয় স্বাধীনতার বাংলাদেশ। আলোচনায় যুক্ত হচ্ছেন বরিশাল থেকে মুক্তিযোদ্ধা AMG কবির ভুলু এবং সিলেট থেকে মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ। দুজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্র অনুষ্ঠানে এবং দুজনকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জনাব ভুলু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যারা আসলে বলার চেষ্টা করেছি, স্বাধীনতার 48 বছর পরে এসে যে বাংলাদেশ আপনি দেখছেন, সেই বাংলাদেশের স্বপ্নই কি আপনি দেখেছিলেন যখন অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন? ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের পরে দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এর পরবর্তী 22টি বছর আমাদের জীবন থেকে, মুক্তিযোদ্ধাদের, দেশের মানুষের জীবন থেকে মাইনাস হয়ে গেল। তার কারণ ষড়যন্ত্র, মিথ্যা প্রচার, ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে। তারপরে জননেত্রী শেখ হাসিনা যখন আমাদের আবার দেশের ক্ষমতা হাতে পেল, তারপর থেকে উন্নয়নের ধারাবাহিকতা শুরু হলো। আমরা প্রত্যাশা করেছি যে মনে করেছি যে বাংলার স্বাধীনতার পরে এদেশের মানুষ খাবে, পড়বে, অসাম্প্রদায়িক সুন্দর একটি বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা চেয়েছি। তো স্বাধীনতার পরে আমরা যেটা সবচেয়ে প্রত্যাশা করেছি সেটা হলো যে স্বাধীনতা বিরোধী তাদের বিচার, আমরা সে বিচার তার কাছ থেকে পেয়েছি পর্যায়ক্রমে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা যেভাবে করছে সেটাই আমাদের প্রত্যাশা ছিল। তারপরও আমরা যেটা প্রত্যাশা করি সেটার থেকে হয়তো আমরা এখনো পাইনি, পাবো, সেটা হলো অসাম্প্রদায়িক দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এরপরে আমাদের কিছুটা মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা আছে, যেটা আমি এই কথার মাধ্যমে আমি প্রচার করতে চাই, বলতে চাই যে বিদেশি মুক্তিযোদ্ধাদের আমাদের দেশ থেকে সম্মাননা দিয়েছে, সম্মাননা করেছে। আমরাও মুক্তিযোদ্ধারা দেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা চাওয়ার চাইতে অনেক অনেক বেশি আমাদেরকে দিয়েছে। একটু প্রত্যাশা আমাদের থেকে চায় যে আমরা ভারতের শুনেছি মুক্তিযোদ্ধাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় তাদের সফর করায় রাষ্ট্রীয় খরচে। আমার প্রত্যাশা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা যারা মুক্তিযোদ্ধা, সত্যিকারের প্রকৃত মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইনকোয়ারির মাধ্যমে পেলে আমরা তার সফর সঙ্গী হতে চাই, আমাদের প্রত্যাশা। আর আমাদের যে মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের যে আমাদের ডিজিটাল সার্টিফিকেট দেবে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে, আমরা সেটা পেতে চাই। আমাদের উন্নয়নের ধারাবাহিকতা যেটা পাচ্ছি পর্যায়ক্রমে, তা অনেক অনেক, যেটা আমরা আসলে এই প্রত্যাশা করিনি স্বাধীনতার পরে। পর্যায়ক্রমে এই দারিদ্র্য মুক্ত করার জন্যে শেখ হাসিনার এবং দেশের প্রতিটি ক্ষেত্রে আমরাও প্রত্যাশা করি এবং চেষ্টা করি কিভাবে তার পাশে দাঁড়িয়ে তার হাতকে শক্তিশালী করে দেশকে দারিদ্র্যমুক্ত করা এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। আপনি আমার সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবার ফিরবো আপনার কাছে। জনাব আল আজাদ, আপনার কাছে জানতে চাই, জনাব ভুলু যেটি আসলে বললেন যে 20 থেকে 22 বছর, আসলে 48 বছর বলছি, 20 থেকে 22 বছর না বলাটাই স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে বলেন যে এরকম 20-22 বছর পিছিয়ে গেছিলাম আমরা। তাহলে মোট 28 বছরের যদি আমি ধরি যে উন্নয়নের ধারাবাহিকতায়, তাতে দারিদ্র্যমুক্ত বাংলাদেশের, উন্নয়নশীল দেশে আমরা উন্নত হয়েছি, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের পথে তিনি যুদ্ধ করছেন। সেই জায়গাটাতে এটি তো একেবারেই অবান্তর ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করা এবং হত্যার পরে পিছিয়ে যাওয়া, আসলে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়া, এগুলোকে আপনি কিভাবে দেখেন একজন মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে? ধন্যবাদ। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশে,
তখন বাংলাদেশের কি অবস্থা ছিল এটা আমাদের মাথায় রাখা দরকার। একটি ধ্বংসস্তূপ, একটি বিশাল বধ্যভূমি ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে আসার পর তিনি জাতির কাছে 3টি বছর চেয়েছিলেন। আমার এখনও কানে বাজে, তিনি বলেছিলেন যে আমি 3 বছর কিছুই দিতে পারবো না। 3 বছর তিনিও দিতে পারবেন না বলেছিলেন, কিন্তু যা দিয়েছেন তাও একেবারে কম ছিল না। এরপর যখন তিনি দিতে শুরু করেছিলেন, তার নতুন যে সংগ্রাম শুরু করেছে, নতুন যে বিপ্লব শুরু করেছিলেন, ঠিক তখনই তাকে হত্যা করা হয় প্রায় সপরিবারে। এরপরে 21 বছর, সেই সাথে আরও 7 বছর পরবর্তী সময়ে 2001 পরবর্তী যে সময়টা, সেটা আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে। এই সময়ে বাংলাদেশে উন্নয়ন হয়েছে, অস্বীকার করার উপায় নেই। সে উন্নয়ন হয়েছে অবকাঠামোগত উন্নয়ন, অনেক কিছু তৈরি হয়েছে। তো আমাদের যে মনোজগৎ, সেই মনোজগৎটাকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছিল। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল যে আমরা একটি স্বাধীন জাতি, এবং সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা আমাদের জাতীয় পরিচয়টা পর্যন্ত ভুলিয়ে যেতে বসেছিলাম। আমাদেরকে বাঙালি থেকে বাংলাদেশে বানিয়ে ফেলা হয়েছিল। আরও অনেক পরিবর্তন, যে পরিবর্তনটা ছিল সেই পুরনো জায়গায় ফিরিয়ে নেওয়া, পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া। এর ফলে আমরা মানসিকভাবে অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়েছিলাম। পরবর্তী সময়ে তো ইতিহাসকে কখনো আটকানো যায় না। ইতিহাস তার ধারাবাহিকভাবেই চলতে থাকে, তার ধারাবাহিকতা রক্ষা হয়। হয়তো বাধা আসতে পারে, এসেছে। এরপরে যে পরিবর্তনটা আমরা দেখি, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের পরিচালনার দায়িত্ব নেন। ক্ষমতাসীন হওয়ার পর প্রথম যে কাজটি তিনি করেছিলেন, যে কাজটির জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম, আমরা আমাদের যে কলঙ্ক ছিল, আমাদের যে বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরবে, পুরস্কৃত হবে, বিচার হবে না, এই যে একটা দুর্নাম, এই যে একটা কলঙ্ক ছিল আমাদের সেই প্রত্যাশা ছিল প্রথম যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতে হবে। সেটা শেখ হাসিনা করেছেন। এটা একটি বিরাট অর্জন আমাদের। এরপরে তো মাঝখানে আবার একটা সময় গেল। আমরা আবার যখন গত 10 বছর ধরে বাংলাদেশকে দেখছি, বাংলাদেশ তার লক্ষ্য ধরে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যটা কি? একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমাদেরকে কিন্তু 2টি স্বপ্ন দেখিয়েছিলেন। একটা হচ্ছে স্বাধীনতার, আরেকটা হচ্ছে মুক্তির। স্বাধীনতা তিনি দিয়ে গেছেন। মুক্তির লক্ষ্যে যখন তিনি জাতিকে নিয়ে এগোচ্ছিলেন, তখনই তাকে হত্যা করা হয়। গত 10 বছরে আমাদের লক্ষ্য, মুক্তির লক্ষ্য, অর্থনৈতিক মুক্তির যে লক্ষ্য, সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমাজ, সে লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের অর্জন এখন অনেক। বাংলাদেশকে বলতে হবে এখন অর্জনের দেশ। একের পর এক আমরা সাফল্য অর্জন করছি। মহাকাশ জয় করেছি। বাংলাদেশের ক্ষুধা দারিদ্র কমে গেছে। অনেক সূচকে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক এগিয়ে আছে। বাংলাদেশের মানুষকে এখন আর উপবাসে থাকতে হয় না, অনাহারে কেউ মারা যায় না। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের এখন শিশুরা, আমাদের যে নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তারা অপেক্ষায় থাকে জানুয়ারির 1 তারিখের জন্য, যেদিন তারা হাতে নতুন বই পাবে। সে বইগুলো তাদের হাতে যাচ্ছে। বাংলাদেশের সিংহভাগ এলাকায় এখন শতভাগ বিদ্যুতায়িত। আপনি যদি সড়ক যোগাযোগের কথা বলেন, সেখানেও দেখেন পুরো বাংলাদেশটা এখন সড়ক যোগাযোগের আওতায় চলে এসছে। জি, জনাব আলাজাদ, বুঝতে পেরেছি উন্নয়নের ধারাবাহিকতা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, আমরা এই আশায় ব্যক্ত করতে পারি। দুজনের কাছে আবারও আসবো, বিরতি নিয়ে ফিরছি, আবারও এই কথায় আমরা ফিরবো আবার আপনাদের দুজনের কাছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আমাদের আলোচনার বিষয় স্বাধীনতার বাংলাদেশ। এ নিয়ে আলোচনায় যুক্ত আছেন বরিশাল থেকে বীর মুক্তিযোদ্ধা AMG কবির ভুলু এবং সিলেট থেকে মুক্তিযুদ্ধ গবেষক আলাজাদ। আলাজাদ, আপনাকে যদি আবার শুরু করি, আপনার কাছে জানতে চাই আসলে এত অর্জনের মধ্যে কিন্তু দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের মধ্যে ঢুকে পড়েছে, এই দুর্নীতি কিন্তু মুক্ত করা এখনো সম্ভব হয়নি। কিছু দেখা যায় একটা আইওয়াশের মতো কিছু দুর্নীতি যেমন কমিশন দুর্নীতি মুক্ত করার
চেষ্টা করছেন বলে শোনা যায়, কিন্তু দুর্নীতিটা কিন্তু এখন আমরা একেবারে রন্ধ্রে ঢুকে পড়েছে। এটার জন্য তো আমরা আসলে পিছিয়ে পড়ছি বলে মনে হয়। অবশ্যই দুর্নীতি পুরনো একটা বিষয়। আমরা তো পরপর কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে, যা আমাদের জন্য তো লজ্জার একটি বিষয় ছিল। সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। দুর্নীতি কমেছে, এটা এখন সবাই স্বীকার করছেন। আর দুর্নীতি দূর করার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়ে বসে থাকি যদি আমরা, তাহলে তো চলবে না। দুর্নীতি দমন কমিশন তার জায়গা থেকে যতটুকু করার করছে, তবে তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ইতোমধ্যে উঠে গেছে। যার কারণে দুর্নীতি দমন কমিশনকে আরও সতর্ক হতে হবে এবং তাদের কার্যক্রমের ব্যাপারে আরও স্বচ্ছতার প্রয়োজন আছে। তাদেরকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। সময়ের তো পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তিত সময়ের সাথে তাদেরকে তাল মেলাতে হবে। এখন আমরা তথ্য প্রযুক্তিতে তো বলতে গেলে আমরা এখন বিশাল একটা অর্জন আমাদের এই তথ্য প্রযুক্তির কে কাজে লাগিয়ে তাদেরকে নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হবে, যাতে দুর্নীতি খুব সহজে চিহ্নিত করা যায় এবং দুর্নীতিবাজ যারা তাদেরকে শাস্তির আওতায় আনা যায়। এক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে, আমার একটা প্রস্তাব হচ্ছে যে, বা আমার একটা আহ্বান থাকবে যে দুর্নীতি কারা একদল মানুষ করছে, যারা হয়তো ঘুষ নিচ্ছে তারাই কি শুধু দুর্নীতি করছে, আর যারা দিচ্ছে তারা কি করছে? ঠিক একইভাবে অন্যান্য অনিয়মের ব্যাপারেও হতে পারে। একতরফা তো হচ্ছে না, দুদিক থেকেই হচ্ছে। সুতরাং যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে যেমনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর, যারা দিচ্ছে তাদের ব্যাপারেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা হবে যে মানুষকে আবার উদ্বুদ্ধ করতে হবে যে আমরা কারা, এই প্রশ্নটা তার মধ্যে দিতে হবে। যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে প্রথমেই সে কে, তার দেশ কিভাবে স্বাধীন হলো, সে লাল সবুজের পতাকা যে ওড়াচ্ছে সেটা কিভাবে তার হাতে এলো, তার পূর্বপুরুষরা কি করেছিলেন, তার পূর্বপুরুষদের বীরত্ব গাথা তাকে শেখাতে হবে, জানাতে হবে। তাকে জানাতে হবে সে হচ্ছে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, যে মুক্তিযোদ্ধারা মাত্র 9 মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একটি শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করে সাধারণ অস্ত্র হাতে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাদেরকে উপহার দিয়েছেন। আমি আরেকটা ব্যাপার মনে করি যে আমাদের সবচেয়ে বড় যে অস্ত্র ছিল 71-এ, সেটা হচ্ছে দেশপ্রেম। বঙ্গবন্ধু আমাদের মধ্যে দেশপ্রেম এমনভাবে জাগ্রত করেছিলেন, পাকিস্তানের এত মারণাস্ত্র, এত সর্বাধুনিক মারণাস্ত্র, এত অত্যাচার, নির্যাতন, হত্যাযোগ্য, ধর্ষণ, কোনো কিছুই কিন্তু আমাদেরকে দমাতে পারেনি। কারণ আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা আমাদের বুকে ছিল, সেটা হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেম থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 75 পরবর্তী সময়ে আমাদের দেশপ্রেমকে নষ্ট করার জন্য, দেশপ্রেমকে আমাদের মন থেকে উধাও করে সরিয়ে দেওয়ার জন্য, বা আমাদেরকে দেশপ্রেম থেকে যে দেশপ্রেমের যে 71-এর যে প্রেম দেশের প্রতি, সেই প্রেম থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছে। এই দেশপ্রেমটা আবার জাগ্রত করতে হবে নতুন প্রজন্মের মধ্যে, আবার সবার মধ্যে। তাহলে যদি আমরা বুঝতে পারি যে এই দেশটা আমাদের, এই দেশের ভালো মন্দ আমাদের উপর নির্ভর করে। লাল সবুজের পতাকা আমরা উড়াচ্ছি, কিন্তু সেই জায়গায় আমাদের এই পরিচিতি থাকতে হবে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ। বাংলাদেশের মানুষ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বাংলাদেশে কোনো দুর্নীতি নেই। এই ব্যাপারটার জন্য মানসিকভাবে সবাইকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এবারের ঘোষণা দিয়েছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে, এবার দুর্নীতির বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি সক্রিয় থাকবেন, বা তিনি এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেবেন। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার পক্ষে সম্ভব। তিনি তার ডাকে, তার আহ্বানে বাংলাদেশের মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আমি বিশ্বাস করি তিনি যে আহ্বান জানিয়েছেন, আগামী 5 বছরে বাংলাদেশের দুর্নীতি হয়তো পুরোপুরি যাবে না, কিন্তু বাংলাদেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে। যে আমরা আশায় অবশ্যই থাকতে চাই। আমি যেন বলবো আপনার কাছে জানতে চাই, আপনি যেটা বললেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা কতটুকু গড়তে পারলাম 48 বছর, 20 বছর 21 বছরও যদি বাদ দেই তা হতো 27-28 বছর আমরা পেয়েছি। কিন্তু অসাম্প্রদায়িকতা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ঢুকে আছে। অসাম্প্রদায়িকতা আমরা এখনো বাদ দিতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারেনি বলতেই আমি বোঝাতে চাই। আপনি যেটা বলতে চান। আগে বলি, দিনের রক্তস্রোত, মাতারি অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে আরা। বিশ্বের ভান্ডারী সুদিবে নাকি ঋণ, রাত্রি তপস্যা সে কি আনিবে না দিন। আমি বিশ্বাস করি আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে ওই
বিদ্রোহীদের বিচার করেছে, স্বাধীনতা বিরোধীদের, মানবতা বিরোধীদের বিচার করতে যে পেরেছে, সে নিশ্চয়ই দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারবে। এবং যে অন্যায় প্রতিহত করার জন্য আমি শুনতে পেলাম যে আমরা কতটুকু দুর্নীতিমুক্ত হতে পেরেছি, নিশ্চয়ই তিনি হাত বয়লে এই দুইটি জিনিস, দুর্নীতিমুক্ত এবং দারিদ্র্যমুক্ত, প্লাস এই যে অসৎ অফিসারদের যাদের বেতন বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু, সেই জিনিসটি এখনো হয়নি, কথা সত্য। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা এটা প্রত্যেকটা জিনিসকে বাস্তবায়ন রূপ দিতে পারবে। এই বিশ্বাস জনাব ভুলু, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব আলাজাদের কাছ থেকে জেনে নেই যে অসাম্প্রদায়িক বাংলাদেশটা কিন্তু আমরা করতে পারিনি, সে ব্যাপারে আসলে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, ছোট করে একটু জেনে নেই। তো আমার একই কথা, আমাদের যে অসাম্প্রদায়িক যে চেতনা ছিল সেই জায়গায় আমরা কিন্তু এক ধরনের সাম্প্রতিকতা আমাদেরকে গ্রাস করেছিল ৭৫ পরবর্তী সময়ে। আপনি নিশ্চয়ই আপনি অভিজ্ঞ মানুষ, আপনার জানা আছে কিভাবে সাম্প্রদায়িকতাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিভাবে বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, কিভাবে শেখ আব্দুর রহমানের আবির্ভাব হয়েছিল, কিভাবে জামায়াতে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল, জঙ্গিদের উত্থান হয়েছে। এইগুলির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে, নির্মূল হয়নি তবে নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা আবার অসাম্প্রদায়িক চেতনাটা জাগ্রত, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের অন্যান্য গবেষণা, আমাদের অন্যান্য গণমাধ্যম, প্রচার মাধ্যম, সব মিলিয়ে আমরা যদি আবার ওই যে আগে বললাম যে দেশপ্রেমের একটা অংশ ছিল আমাদের অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক চেতনাকে আবার জাগ্রত করতে হবে, দেশপ্রেমকে জাগ্রত করতে হবে, আবার প্রমাণ করতে হবে, আবার উদ্যোগী হতে হবে যে আমরা একটি অসাম্প্রদায়িক জাতি, বাঙালি আমরা সবাই, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক। আমরা হয়তো ধর্মীয় কাজে ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু আমাদের মূল জায়গায়, আমাদের আত্মপরিচয়ে, আমাদের রাষ্ট্রের ব্যাপারে, আমাদের চেতনার ব্যাপারে আমরা সম্পূর্ণ এক। এ ব্যাপারে একটু সরকারিভাবেও কিছু প্রচারণা দরকার। আমি জানি যে ইসলামিক ফাউন্ডেশন যেটা, তারা এই ব্যাপারে কাজ করছে, আরও কিছু প্রতিষ্ঠান কাজ করছে। আর সর্বক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাই যে সরকার তার জায়গা থেকে করবে, কিন্তু রাজনৈতিক নেতারা কি করবেন, বুদ্ধিজীবীরা কি করবেন, সচেতন অন্যান্য সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে। সবাইকে এগিয়ে আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব। আপনাকে ধন্যবাদ আলাজাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভুলু, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।